নমস্কার। ঈশান কথা ওয়েব ম্যাগাজিনের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার এই উৎসবের মৌসুমে আমরা স্বাগত জানাই। আজকে খুব আনন্দের দিন, এই কথাটা বলতেও আমার খুব ভালো লাগছে। আজকে আমরা এমন একজন মানুষকে ঈশান কথার গানের আড্ডায় পেয়েছি। আসলে আমরা যে বলি আমাদের ঘরের মানুষ, আমাদের কাছের মানুষ, এই কথাগুলো সবসময় আমাদের নাড়া দেয়। আর আমরা তাকে দেখতে পাই কখনো আমাদের কাছে যখন তিনি আসেন, আমরা কখনো তাকে দেখতে পাই টিভির পর্দায় তিনি উদাত্ত কণ্ঠে গান করেন, কখনো আমরা দেখতে পাই তাকে বক্তৃতার মঞ্চে তিনি জোর গলায় প্রতিবাদের ভাষা ফুটিয়ে তোলেন। সেই মানুষটি আর কেউ নন, আমাদের সবার খুব পরিচিত, খুব কাছের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার। গত কয়েকদিন আগে তিনি শিলচরে আবারও এসেছেন, আমাদের সবার সাথে তার দেখা হয়েছে এবং সেই সুযোগে এই ঈশান কথা ওয়েব অনলাইন ম্যাগাজিনের পক্ষ থেকে আমরা তাকে আহ্বান জানিয়েছিলাম। আমরা সৌভাগ্যবান, আমরা তাকে পেয়েছি, যে শুভদাকে পেয়েছি। আর গান হবে না, কথা হবে না, আড্ডা হবে না, এটা হতে পারে? এই উৎসবের মরশুমটা পুরোটা এভাবে চলে যাবে। তিনি যখন এসছেন, তাই তাকে নিয়ে আজ কিছুক্ষণ আমরা এই ঈশান কথার এই লাইভ অনুষ্ঠানে, ঈশান কথার এই অনুষ্ঠানে আমরা কিছুক্ষণ তার গান শুনবো, তার কথা শুনবো এবং অবশ্যই তার চেতনার কথা আরও একবার শুনবো। আমাদের শিলচরে যেমন তিনি একসময় দাপিয়ে বেরিয়েছেন, এখন ঠিক একইভাবে কলকাতায় তিনি গান করেন এবং যে কথাগুলো বললাম নতুন করে আবারও পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যে কথাটা আমি আবারও বলতে চাই, শুভদা বারবার বলেন, বিভিন্ন মঞ্চে বলেছেন এবং যখনই তার সেই বলার সুযোগ হয় তখন বলেন যে যেখানেই যত অনুষ্ঠান করেন, যেখানেই যত আনন্দ হয়, কিন্তু বাড়ি ফিরে এলে যে আনন্দ সেটা একেবারে অন্যরকম। তো সেই বাড়ি ফেরার টানে আজকে একটু গানে গানে আমরা ভাববো। শুভদা, স্বাগত জানাই ঈশান কথার এই অনুষ্ঠানে। আরো একবার নমস্কার। নমস্কার। তো আমরা শুরু করি, কিছু গান শুনবো, কিছু কথা শুনবো, আমাদের এই সময় নিয়ে কিছু কথা বলবো। আমার আসলে প্রথমেই খুব অস্বস্তি হলো যে শিলচরের একটা অনুষ্ঠানে আমাকে এত বিশেষণ দিয়ে আহ্বান জানানো, অর্থাৎ মায়ের এটা আক্ষরিক অর্থেই মায়ের কাছে মাসির বাড়ি, মানে মাসির গল্প হয়ে যাচ্ছে। কারণ আমি এই শহরেই আমাকে তৈরি করেছে। আর এমনই ঘটনার চক্রে আজকে যে ঘরে বসে আছি, যে বাড়িতে বসে আছি, এই বাড়িরই একটা, এই শিলচরের ন্যায় পঞ্চানন বাড়ি, আমার মানে প্রাতিষ্ঠানিক সঙ্গীত শিক্ষা যার কাছে আনন্দময়ী ভট্টাচার্য, ওদের বাড়ি। এই বাড়িতে বসে এই অনুষ্ঠানটা করছি, আমাদের খুবই রোমাঞ্চকর। এই অনুষ্ঠানে এসে বসার আগে ওনাকে প্রণাম করে এলাম। ফলে এটা খুব বিশেষ অনুষ্ঠান। পেছনের প্রসাদের ছবি, এখানে অন্তু কাকু আছেন, এখানে শ্যামাপদ ভট্টরায় আছেন, কালপ্রসন্ন ভট্টরায় আছেন। এ তো একেবারে মানে পিতামহের মাঝখানে বসে আছি, আমার স্বজনদের মাঝখানে বসে আছি। এখানে তো ধরো ওই বিশেষণগুলো খুবই বাহুল্য হয়ে যায়। আর আমি সবসময় মনে করি, আমার জন্ম যদিও শিলংয়ে, কিন্তু ওটা তো একটা, ওটা ধরো একটা তো যাকে বলে ওটা মানে প্রকৃতি বিজ্ঞানগতভাবে আমার জন্ম ওখানে, কিন্তু আমার চেতনার জন্ম যদি আছে শিলচর শহরে। আমার এই শহরেই আমি জন্মেছি, বড় হয়েছি এবং আমি নিজেকে 19-এর সন্তান বলে মনে করি। আমরাও জানি। হ্যাঁ, তো ফলে আমার এটা খুবই একটা আনন্দের বিষয়। এখন ঈশান কথা নাম দিয়ে একটা ওয়েব ম্যাগাজিন হচ্ছে, আমরা ওয়েবের দুনিয়ায় আমাদের এই অঞ্চলকে একটা কোথাও একটা তার জায়গা করে দিয়েছি, খুবই আনন্দের বিষয়। ফলে আমার আসলে বাড়ি ফিরে এলে পরে যেটা হয়, সেই ধরনেরই একটা অনুভূতি হচ্ছে। হ্যাঁ, তুমি মাঝে মাঝে মঞ্চে বলো, আমি শুনেছি, আমারও দু একটা মঞ্চে আমি সামনে থেকে শুনেছি, তুমি এই ফিরে আসাটাকে মাঝে মাঝে দিরাগমন বলো। মজা হয় শুনতে যখন পাই, যে যেন ফিরে এলাম, যে শব্দটাকে আক্ষরিক অর্থে বলে দেওয়া হয় যে ফিরে এলাম, আবার ফিরে যাবে, আবার চলে যাবে। ওই জন্যে ঠিক এইভাবেই আমরা শুভপ্রসাদকে মাঝে মাঝে পাই এবং আজকে আমরা তার গান শুনবো, শুরু করব অনুষ্ঠান। তার আগে ঈশান কথা সম্পর্কে আমি ছোট্ট করে দুটো কথা আপনাদের জানিয়ে দিতে চাই। আপনারা খুব ভালো করে জানেন, ঈশান কথা এই গত কয়েক মাস ধরে এই বরাক উপত্যকায়, এই শিলচর শহরে ওয়েব ম্যাগাজিন শুরু করেছেন এবং
রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে, শিল্প সাহিত্য চর্চার ক্ষেত্রে তারা একটা পরিবর্তন আনার চেষ্টা করছেন, নতুন প্রজন্মকে সামনে রেখে নতুনদের মধ্যে সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চা, শিল্প চর্চা এবং অবশ্যই যে চর্চাটা একেবারে পিছিয়ে গেছে, যে চর্চা আমাদের এখানে এখন একদম নেই, রাজনীতির চর্চা, একদম সেই চর্চাটাও কিভাবে নতুন করে নতুনদের মধ্যে একটা বীজ বপন করে দেয়া যায় তার একটা চেষ্টা কিন্তু তারা করছেন এবং তারা বলেন বিশ্বের দরবারে। আমি একটা কথা খুব বলি যে আমাদের অনেক সময় হয়ে যায় কি আমরা রাজনীতির চর্চাটা এক ধরনের রাজনীতিবাজি হয়ে যায়। হ্যাঁ, রাজনীতিবাজি আর রাজনীতির চর্চা এক নয়, তাই না? সেই আর ঠিক একেবারে রাজনীতি আর দলবাজিও এক নয়। হ্যাঁ, দল আর রাজনীতিও এক নয়। রাজনীতি অনেক বেশি ব্যাপ্ত, অনেক বেশি গভীর একটা জীবনের চেতনার বিষয়। সেই উন্মাদনাটা বাদ দিয়ে তারা রাজনৈতিক বোধ নিয়ে চর্চা করতে চেষ্টা করছে। হ্যাঁ, মানে একটা দলীয়তার বাইরে, একটা রাজনীতিবাজির বাইরে গিয়ে যে একটা অঞ্চলের সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, মানুষের মূল্যবোধ, ইতিহাস সমস্ত কিছু মিলিয়ে যে একটা চর্চা, সেটাকেই আমরা, এবং আমার খুব ভালো লাগছে যে এরকম একটা চর্চার পরিসর তৈরি হয়েছে, যেটা আমাদের জন্য খুব প্রয়োজন। আমাদের বরাকের একটা 19-এর রাজনীতির একটা খোঁজা দরকার এবং সেই খোঁজটা হয়তো আস্তে আস্তে আরো এগোবে। তো যাই হোক, গানে আমরা চলে যাই। শুরুটা যেহেতু এইভাবে হলো, তো একটা শুভদা মানেই রবীন্দ্রসঙ্গীত, আমরা বিশ্বাস করি শুভদা মানেই লোকসঙ্গীত, শুভদা মানেই বিপ্লবী চেতনার উন্মেষের সঙ্গীত, গণসঙ্গীত। তো তার ছোট্ট ছোট্ট ছোঁয়া আমাদের অনুষ্ঠানে আমরা একটু একটু করে পাবো। শুরুটা হোক রবীন্দ্রসঙ্গীত দিয়ে। হ্যাঁ, রবীন্দ্রনাথের গানই আছে। আর এই গানটা আমি গাইয়ের জন্যে, আমি যখনই আমার বরাক উপত্যকার কথা ভাবি, উত্তর পূর্বাঞ্চলের বাঙালির কথা ভাবি, আমার এই 19-এর কথা ভাবি, এবং এই সমস্ত ইতিহাস ভূগোলের টানাপোড়েনে আমাদের যা অবস্থা, এই ভেবে আমি বাইরের নানা জায়গায় এই গানটা খুব গাই। এই গানটা আমি গাইতে খুব ইচ্ছে হচ্ছে। এই গানটা কেন রবীন্দ্রনাথ লিখেছিলেন আমি জানি না, কিন্তু আমার কাছে এটা গাইলেই আমার মনে হয় যে 19 কোথাও একটা বাংলাকে, বাংলা ভাষাকে, বাঙালি জাতীয়তা বোধকে, এই ভারতবর্ষকে, ইতিহাসকে, সে কতগুলো তার আত্মীয় কথা বলছে, কতগুলো চোখে চলে কথা বলছে, যে সেই মনে হয় এই গানটা তাই বলছে। সেই জন্য এই গানটা আমি তো কি করেছি মা, আমি তো কি করেছি, শুধু তোর জন্ম ভরে মা বলে রে ডেকেছি মা, আমি তো কি করেছি মা, আমি তো কি করেছি। চিরজীবন পাশানি রে ভাসালি আঁখি নিরে, চিরজীবন দুঃখানলে দোহেছি মা, আমি তো কি করেছি। আধার দেখে তরাসতে চাহিলাম তোর কোলে যেতে, সন্তানের কোলে তোলে নিলে, মহারা সন্তানের মতো কেঁদে বেড়াই অবিরত,
এ চোখের জল মুছায় তো দিনে, ছেলে প্রাণে ব্যথা দিয়ে যদি মা তোর জোড়ায়, ভালো ভালো তাই তবে অনেক দুঃখ সয়েছি মা, আমি তো কি করেছি মা, আমি তো কি করেছি। এই গানটা গাইতে গেলে আমার অর্জুন নমস্কারের কথা মনে হয়, আমার 19 লক্ষ রাষ্ট্রহীন মানুষের কথা মনে হয়, আমার অরিজিতের নাটকটার কথা মনে হয়। ওইখানে শর্মিলার বলা সংলাপগুলো, তারপরে সেই যে পরের নাটকটা, মানে এই গাইতে গাইতে না আমার চোখের সামনে শম্ভুর অভিনয় দেখতে পাচ্ছি। হ্যাঁ, শম্ভুর অভিনয় দেখতে পাচ্ছি আমি। সেই 19 লক্ষ মানুষের কথা, বা সেই মানুষটা তাকে স্ট্রেচার করে নিয়ে আসা হচ্ছে তার রাষ্ট্রীয় পরিচয় ঠিক করার জন্য, তার কিছুদিন বাদে তিনি আর থাকলেন। এই আমার ওই কথা ভাবলে এই গানটা মনে পড়ে। এই গানটা গাইতে থাকলে আমার ওই কথাই মনে হয় যে এই যে স্বদেশ বিশেষ হারিয়ে যাওয়া, যে আমাদের যে একটা অদ্ভুত সত্তা, আমরা কে, মানে প্রতিনিয়ত একটা অদ্ভুত জিনিস না। যে যে সুধীর চৌধুরী একটা কথা বলেছিলেন যে 47-এর 15 আগস্ট আমাদের পিতামহরা ভিটে মাটি হারিয়ে এপারে চলে আসার পরে আমরা কিন্তু কখনো 15 আগস্ট 26শে জানুয়ারিতে কখনো কালো পতাকা তোলার কথা ভাবিনি। আমরা কিন্তু দেশ খুঁয়ে ভিটে মাটি খুঁয়েও কিন্তু সেই সাদা পাঞ্জাবি পরে লাল পাড় শাড়ি পরে উঠবো ভারত লক্ষ্মী গিয়েছি, ভারতাবাদে গিয়েছি। আমরা কখনো রাষ্ট্রের বিরুদ্ধে বন্দুক তুলে নিইনি। আমরা কখনো বলিনি এদেশ আমাদের নয়, আমরা এই দেশকে দেশ করেছি, আমরা কখনো বন্দুক তুলিনি। কিন্তু রাষ্ট্র বলে তুমি প্রমাণ দাও তুমি ভারতের। হ্যাঁ, আর যারা 15 আগস্ট 26 জানুয়ারি কালো পতাকা তোলে, যারা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে বন্দুক তোলে, যারা বলে আমরা ভারতীয় না, বলে আমরা ভারতীয় না, রাষ্ট্র বলে না তুমি ভারতীয়, জোর করে বলে ভারতীয়। আর আমরা সব খুঁয়ে বলি। এই যে অদ্ভুত না, এই যে ইতিহাস আর ভূগোল আমাদেরকে নিয়ে যে অদ্ভুত নিষ্ঠুর খেলা খেলেছে, বারবার খেলে আর বারবার আমাদের চলছে। এবং আমাদের এই রাজনীতিবাজি কবলে পড়ে বারবার আমরা অর্জুন নমস্কার এরকম লাশ হয়ে যায়, আমরা শিকার হচ্ছি। ফলে হ্যাঁ, কানু আইচ মারা গেছে। এবারে এই গানটা গাইতে গেলাম, এই গানটা মনে হয় যে রাষ্ট্রহীন 19 লক্ষ মানুষ এই গানটি গাইছে যে মা আমি তোর কি করেছি, শুধু তোর জন্ম করে মা বলে ডেকেছি। এটাই আমার অপরাধ, এটা আমার অপরাধ। আমি 15 আগস্ট 26 জানুয়ারি কালো পতাকা তুলিনি, এটা আমার অপরাধ। এটা আমার অপরাধ, এই রাষ্ট্রের বিরুদ্ধে বন্দুক তুলিনি। আমাদের অবস্থাটা কোথায় পৌঁছতে পারে যে একটা অতিমারির পরিস্থিতি তৈরি হয়েছে বলে সেই সব ডি ভোটারদের জেল থেকে বা ওই সেই কুঠুরি থেকে ছাড় দেওয়া হয়েছে কিছু দিনের জন্য, তারা বেরোতে পেরেছেন। এবং সেখানেও তাদেরকে সেই অনেক নিয়ম কানুনের মধ্য দিয়ে গিয়ে তারপরে তারা ছাড়া পেয়েছেন। আমরা দেখেছি ঈশান কথার বন্ধুদেরও আমরা দেখেছি তারা যখন ছাড়া পান তখন গিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন। তারা ভেতরে কি কষ্টটাই না যাপন করেছেন সেটা আমরা বাইরে থেকে কখনোই ভাবতে পারি। আমি মাঝে মাঝে ভাবি আমরা খুব যখন একটা এই ভারতীয়রা যারা ইউরোপে যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে যায়, হ্যাঁ, ভাগ্যান্বেষণে যায়, বা মধ্যপ্রাচ্য থেকে যারা ওখানকার হিংসার বলি হয়ে যাচ্ছে, সিরিয়ার রিফিউজিরা বা যাচ্ছে, আমরা তাদের অধিকারের কথা বলি, ন্যায়সঙ্গতভাবে বলি, যথার্থভাবে বলি। কিন্তু এই যে মানুষগুলো, এরা তো কোনো বিদেশে গেছে না, এটা এই কিছুদিন আগে এটা একই দেশ ছিল, একই অর্থনীতি, একই রাজনৈতিক কাঠামো ছিল, একটা জায়গাতে একটা জায়গায় স্থানান্তর হয়েছে, সীমানা বদল। হ্যাঁ, অথচ এরা কি করে? আমার মার কথা মনে আছে। আমার মা, আমরা 72 সালে একদিনের জন্য সিলেট গিয়েছিলাম।
তো সারাদিন ধরে ঘুরে বেরিয়েছি, যে মার বাবা একটা সরকারি কাজ ছিল, আর আমরা সবাই মিলে গিয়েছিলাম। এবারে ওখানকার উইমেন্স কলেজের প্রিন্সিপাল ছিলেন হোসনেরা বেগম, মার বান্ধবী ছিলেন। তো দেশভাগের সময় বিভিন্ন জড়াজড়ি করে কান্নাকাটি করা, এই সমস্ত স্মৃতি। যাই হোক, আমরা হোসনেরা মাসির বাড়িতে গিয়েছিলাম। তো এইসব ঘুরে টুরে যখন মার এমসি কলেজ, বাবাদের বাড়ি, সব দিক রাত্রে যখন ফিরছি, তখন বর্ডারে এত কড়াকড়ি ছিল না, পারমিট ব্যবস্থা ছিল, তখন পাসপোর্ট ভিসা হয়নি। তখন আমরা যখন সুতারকান্দি বর্ডারটা পেরোচ্ছি, তখন আমার দাদা বললো, মা আমরা একটা বিদেশ সফর শেষ করে স্বদেশে ফিরছি। তখন মা বললো, আমার স্বদেশ বিদেশ গুলিয়ে গেছে, আমি কোথায় গিয়েছিলাম আর কোথায় ফিরছি, কোনটা আমার স্বদেশ, কোনটা আমার বিদেশ, কোথায় আমি ছিলাম, কোথায় এসে পড়লাম, কেন পড়লাম, কাকে দেশ বলবো, কাকে বিদেশ বলবো, আমার সব গুলিয়ে গেছে। আমি একটা অদ্ভুত ধরনের অন্তহীন নোম্যান্স ল্যান্ডের বাসিন্দা, আমার কোনো দেশ নেই। হ্যাঁ, তো আমরা আসলে তাই। এখান থেকে আমি একটা কথা বলতে চাই, আমরা এই যে কথাগুলো আমরা বলছি, আমাদের ব্যর্থতার কথা বলছি। আমরাই সেই জায়গা তৈরি করতে পারিনি, আমাদের প্রতিবাদের ভাষাকে হয়তো সেখানে পৌঁছে দিতে পারিনি বলেই আজ আমাদেরকে এখানে বসে আক্ষেপ করতে হচ্ছে। তুমি খুব ভালো জানো, আজকেই হচ্ছে আন্তর্জাতিক ছাত্র দিবস, এই 17 নভেম্বর, এবং চেকোস্লোভাকিয়ার সেই ঘটনার কথা এখনো মনে আছে, যে কিভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছিল, একটা বিশ্ববিদ্যালয় দখল করেছিল সেনাবাহিনী। সেইখান থেকে আমি বলতে চাই, তোমরা তো একটা সময় যখন এই শিলচরে ছাত্র রাজনীতি করেছো, দাপিয়ে গান করেছো, মাঠে ঘাটে গিয়ে মানুষের কথা বলার চেষ্টা করেছো, সেই জায়গাটা এখন একেবারেই তলানিতে চলে এসেছে। আমরা সেই জায়গাটা একেবারেই খুঁজে পাই না। আমরা যদি সেই সাংস্কৃতিক সচেতনতার কথা বলি, তাহলে অবশ্যই ভারতীয় গণনাট্য সংঘের কথা আসবে, এবং তোমার কথা বললে তো আসবে, কালিকা প্রসাদ ভট্টাচার্য যাকে আমরা হারিয়েছি তার কথা বললেও আসবে, এবং তোমাদের প্রজন্মের কথা বললে আসবে। এই যে বাড়িটায় বসে আছে, এই বাড়িটারও একটা গণনাট্য সংঘের ইতিহাসে বিরাট একটা যোগ রয়েছে, একটা ভূমিকা রয়েছে। আমি সেখান থেকে বলতে চাই, ভট্টাচার্যের বাড়ি এটা, অনন্ত কুমার ভট্টাচার্যের বাড়ি, যারা গণনাট্য আন্দোলনের সম্পৃক্ত ছিলেন। সেই দিনগুলোতে তোমরাও তো খানিকটা স্বপ্ন দেখিয়েছিলে, একটা নতুন দিন আসলে স্বপ্ন দেখাইনি, আমরা স্বপ্ন দেখেছিলাম, এবং আমাদের এই দেখাটা শরীর করতে চেয়েছিলাম সবাই। হ্যাঁ, কিন্তু স্বপ্ন তো দেখাতে পারে যে জাদুঘর, তাই না? আমরাও স্বপ্ন দেখেছি, এবং সেই স্বপ্নটা এই সহদর্শন করার চেষ্টা করেছি, যেটা আমার সাথে একই সাথে কেউ কারো একটা সহদ্রষ্টা হয়ে উঠবে। তো এবারে এটাও ঠিক পৃথিবীর ইতিহাসটা মূলত এখন অবধি সাফল্যের ইতিহাস কম, ব্যর্থতার ইতিহাস বেশি। ক্ষুদিরামও যাকে বোমা মারতে গেছিল তাকে বোমা মারতে পারে, সিপাহী বিদ্রোহ বলা হয় যাকে আমাদের প্রথম স্বাধীনতার সময়, সেটাও ব্যর্থতাই হয়েছে। সে অর্থে 1947 সালে আমাদের এত মানুষের প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা আজকে যে চেহারা আছে তার জন্য কি স্বাধীনতা চেয়েছি? সে স্বাধীনতাটাও আংশিক ব্যর্থ, আংশিক সফল। হ্যাঁ, তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা গন্তব্যের থেকে পিছিয়ে থাকি, তাও আমাদের যাত্রা কিন্তু বন্ধ হয় না। স্বপ্ন দেখো, আমরা যেতে থাকি, হয়তো গন্তব্যটা পৌঁছতে পারি না, যে ভাবছি এই বাস স্টপটা বোধ হয় শেষ, গিয়ে দেখো না এটা আছে, আবার এইটা বোধ হয় শেষ, কিন্তু আমাদের থেমেও যায় না, যেতেই থাকে। কিন্তু তোমাদের গণনাট্যই তো অবনী বাড়ি আছে তৈরি করেছিল। এই শিলচর শহরের গণনাট্য এই শিলচর শহরের গণনাট্য মুকুন্দ দাস ভট্টাচার্যের জন্ম দিয়েছে। এই শিলচর শহরের গণনাট্য মণি ভট্টাচার্যের জন্ম দিয়েছে, যিনি বম্বের চলচ্চিত্র এবং বিখ্যাত চলচ্চিত্র জাতীয় পুরস্কার প্রাপ্ত মানুষ, যিনি এই শহরের গণনাট্যের প্রথম সম্পাদক ছিলেন। তারপরে এই গণনাট্যের মধ্যে ছিলেন মৃণাল সিনহা, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান ছিলেন, মধু ভট্টাচার্য ছিলেন, এরা তো এই শহরের গণনাট্যে বিজয় চৌধুরী ছিলেন, যিশুচন্দ্র ছিলেন, যার নাটক প্রমিথিউস থেকে শ্রমিক বন্দ্যোপাধ্যায় হিন্দুস্তান স্ট্যান্ডার্ডে লিখেছিলেন যে শো গোজ অন শিলচর। তো আমরা তো তাদের উত্তরসূরি, এবং এই শহরের গণনাট্য শেখর দেবরায়কে তৈরি করেছে। এই শহরের গণনাট্য আমাদের সমুদ্র শঙ্কর চৌধুরীকে তৈরি করেছে, কালিকা প্রসাদ তো করেছি, ঋষিকেশ চক্রবর্তীকে তৈরি করেছে, ওর মতো একটা। এই শহরের গণনাট্যের সঙ্গে জড়িত ছিল আমাদের দেবজিৎ। এই তো আসলে সবাই মিলে একটা বড় একটা জায়গা। এরা অনেকেই অনেক শ্রীপ্রসাদের তৈরি অসংখ্য গান, কবিতা, ঋষিকেশের তৈরি কবিতা, মুকুন্দবাবু এই আসাম চুক্তির পরিপ্রেক্ষিতে অপারেশন ব্রহ্মপুত্র বলে একটি অসাধারণ ব্যালে তৈরি করেছিলেন।
তো অনেক মানে এই স্বাধীনতার পর পর মার্কিন যুক্তরাষ্ট্র আর পাকিস্তানের মধ্যে একটা সামরিক চুক্তি হয়েছিল, পাক মার্কিন চুক্তি বলে। সেইটাকে নিয়ে বিজয় চৌধুরী আর মুকুন্দ দাস ভট্টাচার্য যেটা অসাধারণ ব্যালে করেছিলেন, ফণীদাস গুপ্তরা ছিলেন, সকলে ছিলেন। তো মৃণালকান্তি দত্ত বিশ্বাস রায় পরবর্তী ছিলেন, অনন্তদেব ছিলেন। মানে এই ঈশ্বরের গণনাট্যের একটা বড় সাংস্কৃতিক ধারার শান্তিচন্দ্র, হেনাচন্দ্র ছিলেন। হ্যাঁ, তো ফলে একটা বড় একটা পরম্পরা। সেই ধারার কথাই যখন উঠলো, তো আমরা চাইছি সেই সব দিনের কথা হয়তো তোমার এখন খুব মনে পড়ছে এবং তুমি অনর্গল বলে যাচ্ছ কথাগুলো। আমরা চাইছি খানিকটা হোক না এই গানটা, আমরা অনেকদিন পর তোমাকে পেয়েছি, আর অবনী বাড়ি আছো হবে না এটা তো হয় না। এবং আমার এখনো মনে আছে ভারতীয় গণনাট্য সংঘের শিলচর শাখার সুবর্ণ জয়ন্তী বর্ষকে কেন্দ্র করে যে একটা অ্যালবাম বেরিয়েছিল এবং সেখানে এই গানটি ছিল। এবং তোমরা তখন মানে ওইটা করতে গিয়ে তোমরা এত আনন্দ করেছো, আমরা পরে শুনেছি সেগুলো, বা অনেক সাময়িকীতে সেগুলো নিয়ে খবর বেরিয়েছিল, সেগুলো আমরা পরবর্তীতে পড়েছি এবং জানতে পেরেছি। তো এই গানটা আমরা আরেকবার তোমার কাছ থেকে শোনার লোকটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি আর কি, যে আমরা যখন এখানে নিজেদের গান তৈরি করছি, যখন এই 90 দশকের শুরুর দিকে আর কি, মূলত কালিকা এবং ঋষিকেশ ওরা গান তৈরি করতো, গায়িকা তৈরি করতো ওরা। তো সেই সময়টায় 1991 সালে কালিকা একটা গান লেখে। হ্যাঁ, সেই গানটা ও লেখে আমাকে বলে সুবিধা শুরু করে দাও, আমি শুরু করে দিই। সেটা গণসংগীত প্রতিযোগিতা ওরা প্রাইজ পায় এখানে দিশারে। তো সেটা যেমন গণসংগীত হয় আর কি, মানে গণসংগীতের প্রতিবাদের কথা থাকে, ওরকমই কথাবার্তা, মানে খুব যে একটা নতুন কোনো কিছু। তো এই গানটা প্রাইজ পাওয়ার পর আমি গুয়াহাটিতে গেছি, গণনাট্য দপ্তরে গেছি, অনিল দাস আমাদের রাজ্য সভাপতি। তিনি বললেন, কি কাজ করছো, খালি মিটিং করছো না, গান বাজাটা তৈরি করছো? আমি বললাম, আপনার বন্ধু মুকুন্দ ভট্টাচার্যের ভাই একটা চমৎকার গান লিখেছেন, প্রাইজ পেয়েছে, শোনো। তো গণনাট্য বিষয়ে হারমোনিয়াম থাকে, আমি নিয়ে শোনা। এবার শুনে উনি বললেন, শুভ, গানটা ভালো হয়েছে, একটা কথা বললেন নাকি, এই যে মানছি না, মানবো না, করতে হবে, হ্যাঁ, প্রতিবাদ, প্রতিরোধ, শপথ নাও, এই যে আমাদের কতগুলো ধরা বাঁধা কথা আছে গানের মধ্যে, এবং একটা মার্চিং বিটের মতো, এর বাইরে কি আমরা বেরোতে পারি না? গানকে একটু অন্য আদলে তৈরি করতে পারি না? এসে আমি প্রসাদকে খুব মনে ধরেছি। হ্যাঁ, এসে আমি প্রসাদকে বললাম, প্রসাদ এবং অনিলদা এখন বলেছে নতুন কিছু করা যায়। তখনও বললো যে কি করা যায় শুভদা। তো আমি বললাম, আমি শুনেছি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে এখন নানা ধরনের গান হয় যেখানে একটা গল্প করছে, জাস্ট গল্প, একটা মানুষের গল্প করছে, যে গল্পটা শেষ পংক্তিতে গিয়ে হয়তো এমনটা মোচড় দিল, এটা সকলের গল্প হয়ে গেল। তো এরকমও হতে পারে এই ধরনের, ধরো জীবনের ছোটো ছোটো ঘটনার থেকে একটা মহত্তর সত্তরে দিয়ে যাওয়া। এই কথা বলার পর একদিন আমি এরকম ইয়েতে কি বলে শঙ্করিত পাশ দিয়ে আসি, আমি আর বিশ্বজিৎ রায়চৌধুরী, তখন কালিকা আর ঋষিকে যাও, শুভদা শোনো বলে, কি আমরা একটা সুর করেছি, গানের কথা এখনো লিখি, সুর করে ফেলেছো গানের, হ্যাঁ, কিরকম? তোরা এই শঙ্কর টেবিল বাজিয়ে শোনা। শুনে বললাম, এটা তো ঠিক মানছি না, মানবো না গানের মতো সুর হচ্ছে না। তো বিশ্বজিৎ ঠাট্টা করে বললো, হ্যাঁ, এটাতে মানছি না, মানবো না, খুব বেশি হলে আমরা মেনে নিতে পারলাম না, এ ধরনের। তো আসলাম, এমন এবার কথা বলে, এবার আমরা কথা লিখি, এই সুরের উপরে কথা লিখি। এই সুরের উপরে কথা লিখে কিন্তু খুবই একটা কঠিন কাজ, এবং খুব বড় ধরনের সুরকাররা এটা করে, মানে গীতিকাররা করে। আগে সুর দিয়ে দেওয়া হয়, যেমন হিন্দি গান টান, সিনেমার গানের ক্ষেত্রে আগে সুর হয়, পরে কথা, সুরের উপর কথা বসে। কিছুদিন বাদে আমি এই বাড়ির পাশ দিয়ে যাচ্ছি রিক্সা করে, আমাকে পেছনাতে শিবুদার ছবি, শিবদার ভট্টাচার্য, কালিকা দাদা বলছে, এই কোথায় যাও? মানে কি, আর এই তো জোর রিহার্সেল চলছে। মানে তাই নাকি? নেমে এই পেছনের ঘরটায় গিয়ে দেখি রিহার্সেল চলছে, মানে কি গান তৈরি হয়ে গেছে। তা আমাকে দারুণ সুন্দর গানটা, আমি বললাম, বাহ, চমৎকার। তো বলে, শুধু একটা হামিং তৈরি করে দাও। হামিংটা আমি বললাম, সেটা প্রাইস টাইজ পেল। এবার এইটা যাকে আমরা বলি আজকে নতুন বাংলা গান, সুমনদার গানের মতো, যেটা 93 সালে আমরা পেয়েছি, 91 সালে কিন্তু তার একটা ধারা আমরা জানি না, এই শিলচরে ওরা লিখেছে এই গানটা, কালিকার ঋষিকেশ। তারপরে বছর একদিন আমি 92, তখন অযোধ্যাতে এই সমস্ত চলছে, রামবাবরি ইত্যাদি, তখন কালিকাকে বললাম, আমি শঙ্করের বললাম, আচ্ছা প্রসাদ, আমি তো লিখতে পারি না, আমি ওকে কখনো কখনো বুদ্ধি টুদ্ধি ঢোকাতে পারি। আমি ওকে বললাম, আচ্ছা দেখো, আমাদের চোখের সামনে অনেক জিনিস আছে যেগুলো আমরা চাই এগুলো যাতে না ভাঙে, কিন্তু এগুলো ভেঙে যায়। আবার অনেক জিনিস আমরা চাই এগুলো ভাঙুক, কিন্তু এগুলো কিছুতেই ভাঙে না। এই যে কিছু জিনিস আমরা চাই ভাঙুক, ভাঙে না,
আমিও চাই যেন না ভাঙে, তা ভেঙে পড়ে। এটা নিয়ে কি কোনো গান হতে পারে? আচ্ছা ভাবি, পরের দিন একটা গান লিখে নিয়ে এলো। ওটা ওর মানে পুরো মানে কথা সুর পুরোটা প্রথম হচ্ছে কালিকাটা। এর আগে একটা ছিল ও আর ঋষিকেশ, প্রথমটা ছিল দুজনে মিলে করেছে। প্রথমটা যে ও একটা লিখেছে, আমি সুর দিয়েছি, ফলে কথা ওর সুর আমার। এরপরটা ঋষিকেশ আর কালিকা মিলে লিখেছে, সুর দিয়েছে। আর এই গানটা হচ্ছে একদম প্রথম তখন তো আমরা সুমনদার গান শুনিনি, 93 সালে শুনলাম। তখন না আমি কলকাতার সঙ্গে আমার পাগলা হয়ে গেছি যে আরে, তো আমি পরে সুমনদাকে বলেছিলাম যে আমরা এটা ঠিক। তারপরে সুমনদার গান শোনার পরে আমাদের কালিকার গান লেখাও আরো অনেক ম্যাচিওর, কারণ আমরা তো একটা পথ পেয়ে গেলাম। এইটাই হচ্ছে পথ, ঋষিকেশের পথ পেল। কিন্তু এটা একটা আমাদের ভাবতে, এই গণনাট্য এটা বড় একটা জিনিস আর কি, যে এই বাংলা গানে যে মোড় ঘোরানোটা, সেখানে একটা স্বতন্ত্রভাবে আমরাও খানিকটা এখানে ভেবেছিলাম যে গানের কোথাও একটা ভাষার পরিবর্তন, সুরের পরিবর্তন। ওই ধারা থেকেই পরবর্তীতে তখন কবিতা সূত্র সমস্ত করি। এই অবনী বাড়ি আছো সুরটা এইভাবে চলে যে সময় কবিতাটা আমি শিলংয়ে বাসে যাচ্ছিলাম। বাসে যাওয়ার সময় আমাদের ছোটোবেলায় অবনী বাড়ি আছো নাম দিয়ে একটা উপন্যাস বেরিয়েছিল, হ্যাঁ, শারদীয় আনন্দবাজার বা দেশে। তো ওটার মধ্যে একটা ছবি ছিল, কাঠের দরজা, হাড়াড়ি করে লেখা অবনী বাড়ি আছে। তো এটা দেখে মনে হচ্ছে যে কোনো একটা অবনীবাবুর বাড়ির সামনে এসে কেউ ডাকতে পারে, খোলো খোলো খোলো। আর আমার শিলংয়ে যে বাড়িটায় থাকতাম, ওই পাড়াটায় ওপরে শ্মশান ছিল। তো পাশের বাড়ি মানে ওপরের বাড়ি আর কি, কিন্তু ওই ভদ্রলোক উনি খুব, ওই শ্মশান কিছু লোক থাকে না, খুব কেউ মারা গেলেই শ্মশানে গিয়ে সাহায্য করে, কিছু লোক থাকে, সমাজ লোক থাকে। তো ওই ভদ্রলোক সব সেদিন রাত বেরিয়েতে লোকে ওনাকে ডাকতো আর কি, এই চল রে শ্মশানে যাও। তাই আমি মূলত ওরকম একটা কারো বাড়িতে গিয়ে উনি নামে ওটা লোক, যে আমার রাত বেরিয়ে গিয়ে লোকে গিয়ে ডাকে। পরে আমি যখন বড় একদিন শিলং বাসে যাচ্ছি, এই গানটার কথা মনে হতেই হঠাৎ, এই কবিতাটার কথা মনে হতে হঠাৎ সুরের কাঠামো বেশি সত্যি আমার হঠাৎ মনে হলো যে এটা ঠিক মধ্যরাতে কেউ কারো বাড়ি এসে ডাক দেয়, এটা বোধ হয় না। এমনটা হতে পারে যে মধ্যরাত জিনিসটাই এসে আমাদের সকলের বুকের দরজায় বলছে, জেগে আছো জেগে আছো জেগে আছো। অভিমানে তো আকাশ, আকাশকে বলছে হয়তো যে এই মধ্যরাত এত নিকষ অন্ধকার, আমি জেগে আছি। এই কথা ভাবনা যেটা শুরু হয়। আমি এত বড় কবির কবিতা আমি সাহস করিনি। শঙ্করের টেবিলে একদিন এই কালিকা, ঋষিকেশ, জয়, মিঠু সবাইকে শুনলাম, চমৎকার পড়ো। তারপর এটা কমপ্লিট করি। আর এটাও একটা বলার, এই বাড়িতে যখন আছি, যে কালীপ্রসন্ন ভট্টাচার্য তিনি একটা কত পুরনো প্রবীণ মানুষ। আমি তো সুরটা করার পরে লজ্জা গাইতাম না। উনি একদিন শুনে এত প্রশংসা করলেন, এত প্রবীণ একটা মানুষ, উনি 90 মানুষ। উনি আবার আমাকে একদিন বলছেন, তোমাদের সুমনকে গান শুনে আমার খুব ভালো লাগে। মানে উনি এতটা আধুনিক ছিল ওনার কানটা। হ্যাঁ, তো উনি খুব প্রশংসা করেছিলেন। আমরা এবার একটু শুনি। হ্যাঁ, গানটা সেটা দুয়ারিতে ঘুমিয়ে আছে পাড়া, কেবলই শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো, দুয়ারিতে ঘুমিয়ে আছে পাড়া, কেবলই শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ
গাভীর মতো চড়ে পরাঙ্গ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে অবনি বাড়ি আছো, অবনি বাড়ি আছো, অবনি বাড়ি আছো, দুয়ারে ঘুমিয়ে আছে পাড়া, কি বলি শুনি রাতের কড়া নাড়া, অবনি বাড়ি আছো। আধেক দিন হৃদয়ে দূরগামী ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, আধেক দিন হৃদয়ে দূরগামী ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনি বাড়ি আছো, অবনি বাড়ি আছো, অবনি বাড়ি আছো, দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, কে বলি শুনি রাতের কড়া নাড়া, অবনি বাড়ি আছো। আসলে আমাদের ভেতরকে জাগিয়ে দেওয়ার এরকম গানের চর্চা যদি এখনো থাকতো, আমরা হয়তো 19 লক্ষ বাঙালির জন্য জয় হাসিল করতে না পারতাম। আছে আমাদের আমাদের চেয়ে অনেক বেশি সুন্দর সুগঠিত সংগঠিত উত্তরাধিকার আমাদের কিনা জানি না, কিন্তু আমাদের পূর্বসূরীদের উত্তরাধিকার বহন করছে এই স্বরের দল ছুট। এই স্বরে এত অসংখ্য গানের দল রয়েছে, এই বিশ্বরাজের গান, ওদের লেখে কি চমৎকার, এই গোটা দলটা এর মধ্যে আমাদের সমস্ত অপূর্ণ স্বপ্নের পূর্ণতা দেখতে পাই। অবশ্যই। কিন্তু তার মধ্যেও খুব কষ্ট হয় যখন মেঘালয়ের চোখ রাঙায়, যখন মিজোরাম চোখ রাঙায়, মণিপুর চোখ রাঙায়। আমরা যেমন এই 19 লক্ষ বাঙালির এই একটা ভবিষ্যতের টানাপোড়েন নিয়ে কষ্ট পাচ্ছি, এই সময় দাঁড়িয়ে যখন এভাবে মিজোরাম সরকার আমাদের সঙ্গে, আমাদের বাঙালিদের সঙ্গে এভাবে রুখে দাঁড়ায়, তখন খুব কষ্ট হয়। তখন মনে হয় আমরা কোথায় আছি। আমি তোমার কাছে জানতে চাইবো, তুমি যেহেতু এখন প্রবাসী, কলকাতা প্রবাসী, তোমার কি মনে হয় মানে ওখানকার বাঙালিদের অবস্থা আর আমাদের এখানকার, মানে তুমি কি বোঝো? আমাদের এই উত্তর পূর্বের বাঙালির প্রেক্ষিতে তুমি কথাটা বললে আমার মনে হয় ভালো হবে। মানে একটা কথা কি, আমি একটা জিনিস বুঝতে পারছি যে সবচেয়ে বেশি নীরজ সিং চৌধুরীর একটা কথা ছিল, আর বইয়ের নাম ছিল আত্মঘাতী বাঙালি। এই কথাটা আত্মঘাতী বাঙালি, এই কথাটা উত্তর পূর্বাঞ্চলের বাঙালির জন্য যতটা সত্য, আর পৃথিবীর বাঙালির জন্য কতটা সত্য আমি জানি না, যদিও সারা পৃথিবীর বাঙালির জন্য সত্য। কারণ আত্মঘাতী কথাটার অর্থ যারা এখানে, যে আত্মপরিচয় সম্পর্কে যার কোনো ধারণা নেই। আমরা এখনো জানি না বাঙালি বলতে কাকে বোঝায়। বাঙালি বলতে কি কলকাতার লোককে বোঝায়, বাঙালি বলতে কি ঢাকার লোককে বোঝায়, বাঙালি বলতে কি শিলচরের লোককেও বোঝায়, বাঙালি বলতে কি ব্রহ্মপুত্র উপত্যকায় যাদের মাতৃভাষা বাংলা তাদেরকেও বোঝায়। আমরা এই যে বাঙালি কথাটার অর্থটা, বাঙালি মানে কি শুধু একটা ভূগোল? বাঙালি মানে কি, মানে শুধু নির্দিষ্ট একটা ভূগোলের মানুষ শুধুই বাঙালি, বা কোনো একটা নির্দিষ্ট ধর্মের লোক হলেই শুধু বাঙালি? বাঙালির তো যে অনেক গভীর, অনেক ব্যক্ত, এই জিনিসটা আমরা জানি না। এবং আমরা এখনো বরাক উপত্যকার বাঙালি, ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালি মানে একে অপরের দুঃখ বেদনার শরীক হতে পারলাম। আমরা এখনো বাঙালিকে কখনো এই হিন্দু বাঙালি, মুসলিম বাঙালি বলি,
অথচ শেষ পর্যন্ত 19 লক্ষ নাম কাটার মধ্যে ওখানে ওই 19 আর 20 নাম কিন্তু হ্যাঁ কর্তন যাবে, তাই না? এবং যদি দেখা যায় যাদের কাছ থেকে আমরা আক্রান্ত হচ্ছি তাদের কাছে কিন্তু আমরা সমভাবেই আক্রান্ত হচ্ছি, আমরা অকারণ নিজেদের মধ্যে আলাদা করে নিচ্ছি, তাই না? এই করতে গিয়ে যেটা হচ্ছে যে দেশ ভাগের সময় এই লাহোর হাইকোর্টের একজন বিচারপতি ছিলেন সিকরি বলে, তো তিনি একটা কথা বলেছিলেন, আজ ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করলে একদিন আসবে যখন ভাই বোনও দেশ ভাগ করতে পারে। এবং কীরকম মর্মান্তিক সত্য যে আমরা দেশ ভাগটাকে আমরা একটা সমাধান ভেবেছিলাম যে এই যে হিন্দু মুসলমানের সমস্যা আছে, এই সমস্যাটা চিরতর সমাধান হয়ে যাবে দেশ ভাগ করলে। এবার দেশ ভাগ করে যে দুটো টুকরো পরে 3টে টুকরো হলো, কোথাও কি এই সমস্যার সমাধান হয়নি, বরং যারা নতুন নতুন সমস্যা করেছে। আমরা হিন্দু মুসলমান সমাধান করতে গিয়েছিলাম, তারপরে বাঙালি অসমিয়া, খাসি বাঙালি, কখনো নেপালি অসমিয়া, কখনো নেপালি বাঙালি, কখনো মিজো বাঙালি, কখনো মানে কত ধরনের, কখনো মারাঠি কানাডা, কখনো জল বিভাজন নিয়ে, কখনো তামিলনাড়ু কেরালা, মানে কত ধরনের, কখনো পাঞ্জাবি হরিয়ানভি বিভাজন হতে হতে মানে কখনো জম্মু আর কাশ্মীর হতে 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 আমাদের বিভাজনের কোনো শেষ নেই। কখনো কখনো অরুণাচল প্রদেশের স্থানীয় আর বহিরাগত, কখনো চাকমা আর কখনো কুকি আর নাগা, কখনো ডিমাসা আর জেমি নাগা, মানে কখনো মানে আমাদের কোনো শেষ নেই, কোনো বিভাজনের কোনো শেষ নেই। কখনো বড়ো অসমিয়া, শেষ নেই কোথাও শেষ। এমনকি পাকিস্তানে শুরু হয়েছিল হিন্দু মুসলমান দিয়ে, তারপরে এখন আহমেদিয়া না সুন্নি, সুন্নি না শিয়া, মানে মহাজির না অমু। তো কোথাও বা বাংলাদেশে গেলে পর সেখানেও কোনো শেষ নেই যে ওখানেও শিয়া, ওখানেও আহমেদিয়া, ওখানেও হিন্দু মুসলমান, ওখানেও কখনো চাকমা বাঙালি, কখনো পাহাড়ি বাঙালি, কখনো এই চট্টগ্রামের আরাকানের এই রোহিঙ্গা। আমরা তো ভেঙেই যাচ্ছে। ওই যে বিচারপতি বলেছিলেন এর শেষ কি হবে ভাই বোনে ভাগ করে, মানে এমনই ভাঙতে ভাঙতে আমরা আজ মতো অনুভব করলাম না। এবং এইটা যদি দেখো না, এই যা 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 হচ্ছে না, সব কিছু উৎস হচ্ছে দেশভাগ। এই প্রসঙ্গে আমরা একটু, আমার খুব ইচ্ছে করছে এই গানটা যদি তুমি দুটো লাইন শোনাও, সেই ছলার ছলার ঢেউ ভাঙছে নদীর পার, স্বাধীনতা ভাঙলে রেশ মধ্যে কাটাতার, যদি মনে আমি যাই না, তো আমি যাই না গানটা। আমি দেশভাগ বললে বরঞ্চ যে গানটা আমাকে নাড়া দেয়, কারণ 47-এর 15 আগস্ট আমার বাবা ছিলেন আসামের জোরহাটে। তো দেশ স্বাধীন হয়েছে, চারধারে এবং আলো চলছে, আলোর রোশনাই বাজি পাচ্ছে। বাবা আর বাবার সঙ্গে একজন বাবার বন্ধু ছিলেন সিলেটের, তিনি মণিপুরি, বীরেন সিনহা। তো বাবা বীরেন কাকাকে বললো, বীরেন দেশ স্বাধীন হয়ে গেছে। বীরেন কাকা বলে হ্যাঁ। বলে ভাবতে পারিস ব্রিটিশ চলে যাচ্ছে। আমরা ভেবেছিলাম ব্রিটিশ সত্যি সত্যিই চলে যাবে, ভেবেছিল আমরা চাইবো স্বাধীনতা, এই ব্রিটিশ চলেই যাবে, কিন্তু ভাবিনি কখন বল আমরা স্বাধীন। তখন বীরেন কাকা বললো হ্যাঁ দেশটা স্বাধীন, তবে আমাদের সিলেটটা কিন্তু বিদেশ হয়ে গেছে। এই কথা বলার পর ওরা দুজন চুপ হয়ে যায়। চুপ হয়ে গিয়ে অন্ধকার রাস্তায় দুজন হাঁটতে থাকে। একটা সময় লাইট পোস্টের তলায় এসে দেখছে দুজনের চোখ দিয়ে জল চলছে। আমার বাবা প্রতি বছর 15 আগস্টে কথা বলতো, প্রতি বছর কোনো না কোনো সময় কথা বলতো। আর আমি বাবার এই কথাটা বললে এই গানের কথা মনে হয়, বা এই গানটা গাইতে গেলেই বাবারের কথা মনে হয়। একটু গাইছি, হ্যাঁ আমরা শুনছি। হেমন্ত বিশ্বের গান। আমার শান্তির গৃহ সুখের স্বপন রে, আমার শান্তির গৃহ সুখের স্বপন রে, ও দরদি কে দিল ভাঙিয়া, মন কান্দে পতার সরের লালিকা, আমার মন কান্দে রে, পদ্মার সরের লাইগা দরদি রে, মন কান্দে পদ্মার
তার ফারে রাইন্দা মন কান্দে পদার ফারে রাইন্দা। অনেক বড় গান, পুরোটা গাইছি না। এই এই দেশভাগ, তাও আবার আমরা দেশভাগের রাজনীতি করিনি, আমরা দেশভাগের রাজনীতিবাজি করেছি। দেশবাজি করেছি, মানে দেশভাগের যে রাজনীতিটা, ওটার কাছে আমরা ফিরে যাইনি। আমরা দেশভাগকে রাঙিয়েছি, রাঙিয়ে একটা রাজনীতিবাজি করেছি। দেশভাগ কেন হলো? এখনো বা- সেটাই বা- চলছে। হ্যাঁ, আমি যদি বলি যে দেশভাগ জিনিসটা কি, সেদিনও কি বুঝেছিলাম, আজও কি বুঝেছি? দেশভাগ মানে কি ভারতটা একটা দেশ শুধু হিন্দুদের, একটা দেশ শুধু মুসলমানদের, এরকম ছিল? এটি কি সিদ্ধান্ত ছিল? নাকি একটা দেশ হিন্দু সংখ্যাগরিষ্ঠ, বা একটা দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠতা কিন্তু সকলের দেশ, আর একটা অমুসলিম হিন্দু সংখ্যাগরিষ্ঠতা কিন্তু সকলের দেশ, সেটা ছিল? এইটা কিন্তু এখনো সংখ্যাগরিষ্ঠ দেশবাসী জানে না, আমরা জানি না এটা কি। এক সেটাই তো আমাদের দু নম্বর, বুঝতে দেওয়া হয় না, আমাদের আমরা সেই জায়গায় হ্যাঁ, পৌঁছতে দেওয়া হয় না। তারপরে এই যে চিত্তরঞ্জন দাসের মৃত্যু, কতগুলো লোকের মৃত্যু, চিত্তরঞ্জন দাসের অকাল মৃত্যু আমরা জানি। তিনি যদি বেঁচে থাকতেন দেশ হয়তো ভাগ হতো, বা আমরা অনেকে ভাবি এরকম হয়তো সত্যি নেতাজি থাকতেন হয়তো সত্যি। দেশভাগ। আর একজন লোকের নাম আমরা জানি না, তার নাম ছিল ওর নাম হচ্ছে আল্লাহ বক্স। আল্লাহ বক্স সোমরো বলে, তিনি ছিলেন সিন্ধের তখন প্রধানমন্ত্রী বলে। তিনি একটা মুসলিম লীগ বিরোধী আজাদ মুসলিম কনফারেন্স বলে একটা কনফারেন্স করেছেন, যেটা মুসলিম লীগের চেয়ে বড় ছিল, যারা অখণ্ড ভারতের জন্য করেছিল। সেই তাকে 1941 সালে খুন করে দেওয়া হয়। হ্যাঁ, এই কতগুলো খুন এবং কতগুলো মৃত্যু, হ্যাঁ, এ আমাদের দেশের ইতিহাসে। দেশবন্ধু দাস চিত্তরঞ্জন যদি অকালে এবং রহস্যজনকভাবে খানে যদি না মৃত্যু হতো, যদি আল্লাহ বক্স সম্রু যদি মৃত্যু না হতো, কারণ আল্লাহ বক্স সম্রুর মৃত্যুর আগে পর্যন্ত সিন্ধু প্রদেশে মুসলিম লীগ ঢুকতে পারেনি। আচ্ছা, তো এই যদি না হতো, দেশভাগের ইতিহাসটা অন্য হতো। একইভাবে মহাত্মা গান্ধী খুন হলেন, পাকিস্তানের লিয়াকত আলী খান খুন হলেন, ওই দেশটাও একটা অন্য খাতে চলে গেল। আবার ভারতবর্ষে মহাত্মা গান্ধীর খুন হয়ে যাওয়াটাও তার একটা দীর্ঘ ইতিহাস, আমরা কখনো ফিরে যাইনি। তো আমাদের কোথাও একটা রাজনীতিবাদী ছেড়ে রাজনীতির কাছে ফিরতে হবে। এবং আজকে কোনো একটা সময় আসবে আসবে আসবে, আমি গভীরভাবে বিশ্বাস করি যে ভারত, পাকিস্তান, বাংলাদেশে সবাই বলবে, একবার প্রজন্ম কিন্তু এটা বলবে যে দেশভাগটা আমাদের সমবেত পাপ ছিল, অন্যায় ছিল, ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক অপরাধ ছিল। এই শুধু ক্ষতি করেছে রক্তপাত, দ্বিতীয় মহাযুদ্ধের চেয়ে বেশি রক্তপাত হয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধে এত মানুষ মরে যত মানুষ দেশভাগে মরেছে। 3.5 কোটি মানুষ স্থানান্তর হয়েছে, 25 লক্ষ মানুষ মানে খুন হয়েছে, এত মানুষ মানে 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 প্রায় 16-17 লক্ষ মহিলা অপহৃত হয়েছে। সব পক্ষে, কোনো এক পক্ষে না, সব পক্ষে একদিন বলতে হবে যেটা আমাদের সম্মিলিত পাপ ছিল, অপরাধ ছিল। আসুন কান ধরে আমরা ইতিহাসের ক্ষমা চাই যে আমরা এই পাপ আর করবো না। এইটুকু শুধু যদি বলে আমাদের অনেক পাপ লাভ, কিন্তু সেদিকে তো কোনো লক্ষ্য না। হয়তো মেনেই নিলাম। আমি এখানে একটা কথা যোগ করতে এই যে চাই, এই যে আজকে মিজোরাম, এই যে খণ্ড খণ্ড করা, আমি তো এখানেই যোগ করতে এই চাই। মিজোরাম বলে, এই যে মেঘালয় বলি। আচ্ছা, তুমি একটু আগে বলছিলে না, হ্যাঁ, ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালি, হ্যাঁ, বরাক উপত্যকার বাঙালি, মিজোরামের বাঙালি, মণিপুরের বাঙালি, সেই সব বাঙালির এক হওয়ার কি কোনো রাস্তা নেই? এবারে আগে বলো কে বাঙালি? আমাদের বন্যাদি বলেছিলেন যে আমরা গান শুনে পশ্চিমবঙ্গের মতো জায়গায় বলেছি, আপনারা গান শুনে না একদম বোঝায় না বাঙালি মনে হয়, বোঝায় না আপনি মুসলমান। তো এখন যদি বাঙালি আর মুসলমান এটাই যদি না করে, রেজনা চৌধুরী বন্যাকে যদি শিক্ষিত বাঙালি বলে যে আপনারা দেখলে না, একদম বোঝা যায় না, পুরো মনে হয় বাঙালি। হ্যাঁ, তো বাঙালি আগে নিজেকে চিনো, আত্মপরিচিত বুঝুক যে আমি মানে আমার নাম অংশুমান হলেও আমি বাঙালি, আমার নাম আলতাফ হলেও আমি বাঙালি। সেটাই তো, হ্যাঁ, এটা বুঝুক যে এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত না সেটাকে তো ভেঙে ভেঙে খান খান করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং এটার জন্যই কিন্তু আজকে এই যে মানে ব্রহ্মপুত্র উপত্যকাতেও যে আজকে একটা দুর্বস্থা জায়গা দাঁড়িয়েছে, আমরা এখানেও একটা দুর্বস্থা জায়গা দিচ্ছি। আমাদের ভাষিক অধিকার, ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা যা অর্জন করেছিলাম,
সেটা তো ভেতরে 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 ক্ষয় হতে শুরু করে দিয়েছে। একদম। আমি তো এখন এখানে থাকি না, কিন্তু আমি শুনেছিলাম এখানে ভীষণ বড় একটা সাংস্কৃতিক উৎসব হয়েছিল, সেখানে সঞ্চালন নাকি অসময়ে ভাষায় হচ্ছিল। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, তো এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদের এখানে। আমি এইবার এসে শুনলাম কোনো একটি আঞ্চলিক একটি প্রতিষ্ঠানের দপ্তরে আমাদের এখানকার একজন সংস্কৃতি কর্মীকে বলা হয়েছিল আপনি বাংলায় কথা বলতে হবে না, আপনি অসময়ে কথা বলবেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো ভেতরে ভেতরে কোথাও একটা হচ্ছে। তো আর আমাদের কাছে কোথাও কোনো একটা এমন কিছু চোখের মধ্যে কাজল মেখে আছি, যে কাজলগুলো দিয়ে আমরা চোখেগুলো দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, ওই কান্নাগুলো আমাদের কানে পৌঁছচ্ছে না। আমাদের চোখ কানগুলো সবগুলো কতগুলো বাধা ধরা, কতগুলো মদমত্ত উল্লাসের। শুভদের ফর্মুলা কি হতে পারে, কি মনে হয়? আমি একটা জিনিস খুব গভীরভাবে বিশ্বাস করি, যেটা ইংল্যান্ড যে পথ নিয়েছে, ফ্রান্স যে পথ নিয়েছে, ওরা বলছে উত্তর পূর্বাঞ্চল জনসভা, সেটা হচ্ছে বহু সাংস্কৃতিকতা, বহুত্বের স্বীকৃতি। মেনে নিতে হবে আসামটা সব ভাষাভাষীর রাজ্য। আসামটা কোনো একটা ভাষাভাষীর বেশি, কোনো একটা ভাষাভাষীর কম, এটা বলবে না, সকলে বহুত্ব ছাড়া বাঁচবো না আমরা। বহুত্বটাই আমাদের 19-এর শিক্ষা। বহুত্ব, আমরা যখন বাংলা ভাষার জন্য আন্দোলন করেছিলাম, বহুত্বর প্রতিষ্ঠা করার জন্য আমরা অসমীয়া ভাষাকে খর্ব করতে চাই, আমরা সমমর্যাদায় চেয়েছি। এবং আমাদের সনদদা মারা গেছে, হিন্দিভাষী মানুষ প্রতি বছর 19শে মেতে প্রথম স্লোগানটা গান্ধীবাগে সনদদাই দিত। আমাদের নন্দকিশোর সিংহ প্রথম পদত্যাগ করেছিলেন। আমাদের বহুত্বের কথাই বলেছি। ফলে মিজো মানুষকে বুঝতে হবে যে বাঙালি ছাড়া আপনি বাঁচবেন না। বাঙালি বুঝতে হবে। বহুত্বের উত্তরণের দুটো লাইন শোনাও আমাদের। সেই বহুত্বের উত্তরণ আমরা কিভাবে করতে পারি, দুটো লাইন শোনাও তোমার মুখ থেকে। আসলে আমাদের দর্শকরা গান শুনতে চান কথার মাঝে মাঝে, তাই আমরা চাই যে সেই সব জায়গা থেকে দু চারটে গান উঠে আসুক, আমাদের প্রজন্মরা জানুক। যা ভাবনায় আসে আমরা সেটাই শুনবো। আসলে ভালোবাসার কথা, আসলে বহুত যখন ভালোবাসার কথা, হ্যাঁ বহুত ভালোবাসার কথাই বলে, ভালোবাসার কথা বলে। এই ভুবনাগারিকেই শিখিয়েছে, এই গানটা তিনি এনেছেন। ও brother, we're in the same boat, brother, we're in the same boat, brother. এবার if you tip one in, you gotta roll the other, in the same boat, brother, we're in the same boat, brother, we're in the same boat, brother. If you look to down, Lord, look down from your holy place, oh Lord in me, what a sea of space, what a place to launch the human race. So he built him a boat with a mixed up crew, with the eyes of black and brown and blue. And that's the reason you and I have just one world and just one sky. We're in the same boat, brother, we're in the same boat, brother. মানে আমরা আসলে একটা তরুণী আছি, এই বহুত্বের বোধ। মানে আমরা মিজোরাম পুলিশ আমাকে মেরেও সমাধান নেই, আসাম পুলিশ মিজোরাম মানুষকে মেরেও সমাধান নেই। মিজোরামের মানুষ আর আসামের মানুষ, বাঙালি মিজো সকলকে হাত মেলাতে হবে। আমাদের গণনাট্য 1947 সালে প্রথম যখন প্রতিষ্ঠা হয় শিবচর শহরে, তার রাজ্য সভার একটা ঐতিহাসিক মিছিল হয়েছে। সেখানে এই অঞ্চলে, বৃহত্তর অঞ্চলে এমন কোনো ভাষা গোষ্ঠী নেই যে তার নিজস্ব ট্র্যাডিশনাল পোশাক পরে, তার লোক বাদ্য নিয়ে এসে, লোক সজ্জা নিয়ে এসে মিছিলের সামনে। তো আমরা নিজেরাও শিলচরে এমন একটা আর্টিস্ট এগেন্স্ট কমিউনিজম বলে তালিকা 1993 ডিসেম্বর বিশাল একটা উৎসব হয়েছিল। গান্ধীবাগ ইন্টেরিয়র অ্যাকশন ফোরাম করিমগঞ্জ থেকে একটা পদযাত্রা করেছিল শিলচর, আমরা এখানে সাংস্কৃতিক উৎসব করেছিলাম। এই বহুত্বের উদযাপনগুলো আমরা করেছি, বা আমরা এখন 19শে মে উদযাপন করতে গিয়ে বহুভাষিক
আমরা এখানে নাগা শিল্পীরা, ডিমাসা শিল্পীরা এসে পরিবেশন করছেন। আমাদের 19 উদযাপনও বহুত্বের উদযাপন। আমরা দিশারিতে প্রতি বছর বহুভাষী কবি সম্মেলন হতো। আমরা কিন্তু বরাক উপত্যকায় কিন্তু যতই আক্রান্ত হই আমরা বহুত্বকে ছাড়ি না, আমরা বহুত্বকে ছাড়ি। হ্যাঁ, আমরা কথা বলি যখন নেলিতে মানুষ মরছে, গোপুরে মানুষ মরছে, অঞ্জন চক্রবর্তী হত্যা হচ্ছে, রবি মিত্রের হত্যা হচ্ছে, শিলচরে কিন্তু একটি ঘটনাও ঘটেনি যেখানে কেউ বলতে পারে শিলচরে কোনো অসমীয়া ভাষী মানুষের গায়ে কেউ হাত দিয়েছে, কোনোদিন হয়নি। একই ঘটনা এই যে মিজো অত্যাচারটা এক্ষুনি হচ্ছে, যে জমি দখলের ব্যাপারটা হচ্ছে, আমাদের এখানে কিন্তু কিচ্ছু হয়নি। আমি বলছি তো, মানে আমি এই ঘটনা কখনো ভুলবো না। প্রথমত হচ্ছে যেদিন অঞ্জন চক্রবর্তী খুন হন, অঞ্জন চক্রবর্তী আমার পারিবারিকভাবে খুব ঘনিষ্ঠ ছিল, আমার দাদা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমরা ছোটবেলাতে দাদার বন্ধু, আমার দিদিরা ভাই ফোটা একসাথে করে আমাদের সঙ্গে ভাই ফোটা হতো। সেবারও অঞ্জনদার আমাদের বাড়িতে আসার কথা ছিল। 25 ডিসেম্বর জন্মদিন, আমার বাবারও জন্মদিন, তো একই সঙ্গে পালিত হতো আমাদের বাড়িতে। তো অঞ্জনদা আসার কথা ছিল, তো তার আগে সে ডিসেম্বর মাসেই খুন হয়। তো আমরা দেশের রিহার্সাল দিচ্ছিলাম, গান গাইছিলাম, বিশ্ব বিজয় নজওয়ান, বিশ্ব বিজয় নজওয়ান, ভক্তিহানি ভারতর, ওলাইয়া ওলাইয়া হন্তান তুমি বিপ্লবর, তখন এনে বললো নিচে তো দাদা ডাকছে। দাদা বললো বাড়িতে চলে আসিস তাড়াতাড়ি, কিছু অঞ্জন কমে গেছে। কি করে হোস্টেলে কারা মেরেছে তো বোঝা যাচ্ছে। তো চোখে জল বেরিয়ে গেল। এইসব উপরে বললাম অনন্ত কাউকে, মানে তাড়াতাড়ি রিহার্সালটা শেষ করে দেবো। আবার হারমোনিয়াম নিয়ে বিশ্ব বিজয় নজওয়ান, একবারও মনে হলো না যে গানটা গাইছি, এই গানটা যে ভাষার গান গাইছি, সেই ভাষা যাদের মাতৃভাষা তাদের কাছেই আমার দাদা খুন হয়েছে। একবারের জন্য মনে হচ্ছে। হ্যাঁ, আরেকটা ঘটনা বলি। এই আমাদের শিলচর শহরে বিবেকানন্দ স্কুলের হেডমাস্টার ছিলেন সুনীল রায়চৌধুরী, তারাপুরে থাকতেন, খুব ভালো আবৃত্তি করতেন, যাত্রা করতেন। তো আজীবন ভীষণ রকমভাবে অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। সমস্ত ধরনের সাম্প্রদায়িকতা বিরোধী অনুষ্ঠানে আসতেন, কবিতা বলতেন, সুকান্ত ভট্টাচার্য কবিতা বলতেন। দেশভাগের সময় নোয়াখালীর দাঙ্গায় ওনার হাত থেকে টেনে নিয়ে আমার বোনকে ধর্ষণ করেছিল, খুন করেছিল। কিন্তু মানুষের সারা জীবন সাম্প্রদায়িকতা বিরোধী ছিল। আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার হাত থেকে বোনকে টেনে নিয়ে ধর্ষণ করলো, খুন করলো আপনার চোখের সামনে, আপনি সারা জীবন আপনার একবারও মনে হলো না আমি একটুখানি যারা খুন করছে তাদের বিরুদ্ধে বিদ্বিষ্ট হই, মুসলিম বিরোধী বিদ্বেষ? উনি বলেন আমি সবসময় দেখি যে আমার বোনকে খুন করেছে আসলে সাম্প্রদায়িকতা, আমার বোনকে খুন করেছে সাম্প্রদায়িক বিদ্বেষ, সেজন্য আমি আজীবন সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে। হ্যাঁ, এই যে চেতনা, আমরা কিন্তু তখন দিশাই মৈত্রী উৎসবে, হ্যাঁ, এই যে মুরে ভারত রে মুরে খপুন রে শির কুণ্ড স্মৃতি, এই যখন গাইছি গোটা অডিটোরিয়ামে একটা লোক কিন্তু টিটকুরি দিচ্ছে না। কেন হচ্ছে? আমাদের কিন্তু তখন স্কুল কলেজ বন্ধ, বিদেশি বিতরণ আন্দোলন, রবি মিত্র খুন হয়ে গেছে, অঞ্জন চক্রবর্তী খুন হয়ে গেছে, আমাদের বাড়ির দাদা দিদিরা গুয়াহাটি ইউনিভার্সিটি হোস্টেল থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। তাও একটা লোক, এখানে হোমেন বড়ভাই এসছেন, নিরুপম বড়ভাই এসছেন, এখানে গান করতে এসেছেন ঘনডেকা, কেউ বলেনি কেন হচ্ছে। এখানে বিহুর উৎসব হয়েছে, এখানে রবীন্দ্রনাথের দিন বিহুর উৎসব হতো, আমরা তার প্রতিবাদ করি, রবীন্দ্রনাথের দিন হয়, আমাদের অডিটোরিয়ামটা ছাড়তে হবে। কিন্তু কখনো বিরোধিতা করবো, বিহু উৎসব করা যাবে না কখনো। আমরা নিজেরা কি গান গিয়েছি, আমরা কিন্তু বহুত্বের পক্ষ থেকে দাঁড়িয়ে আমরা বাঙালিত্বকে একটা বহুত্বের মধ্যে। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন গৌতম বিশ্বাস, তিনি একটা কথা বলেছিলেন যে উত্তর পূর্বাঞ্চলে বাঙালির একটা বৈশিষ্ট্য যে জন্ম মুহূর্ত থেকে সে বহুভাষী। মানে বলছেন যে প্রতিটা বাঙালি যে বয়স হয় অন্তত 3টে ভাষা জানে, বাংলা, ইংরেজি, হিন্দি, অথবা বাংলা অসমিয়া হিন্দি, অথবা কেউ কেউ বাংলা মণিপুরি হিন্দি, বা কেউ মানে উত্তর পূর্বাঞ্চলের বাঙালি অন্তত 3টে ভাষা জানে। মানে এই আমাদের একটা জানতেই হয়, আমাদের বাঙালিত্বটার মধ্যে কেন্দ্রস্থলে একটা বহুভাষিকতা আছে। আমরা কখনো অন্য ভাষার প্রতি কখনো বিদ্বেষ পোষণ করিনি, কখনো বলিনি। একটি ঘটনা যখন গুয়াহাটি মেডিকেল কলেজের
অঞ্জনদাকে খুন করলো, শিলচর মেডিকেল কলেজে কোনো অসমীয়া ছাত্রপক্ষ কখনো আক্রমণ করেনি, কেউ করেনি, একটা মানুষকে কখনো রাস্তায় কখনো কেউ আক্রান্ত হয়। এই বহুত্বটাকে এইটাই হচ্ছে আমাদের সম্পদ। কোথাও একটা এই বহুত্বর চেতনাটা ভিতর থেকে আমাদের হারিয়ে যাচ্ছে কোথাও একটা। হ্যাঁ, সেই জন্যে আমাদেরকে আজকে যখন লায়লাপুরে যখন যে এই ঘটনাগুলি, এটাকে বহুত্ব দিয়ে দেখতে হবে। কারণ এইটা কিন্তু বরাক উপত্যকাতেও শুধু বাঙালি নয়, বরাক উপত্যকারও যে মিজো আছে তার জন্য ওটা সম্পদ, তার জন্য সম্পদ। এবং যদি মিজোরামে যদি কোনো ওখানে বঙ্গভাষী থাকেন, তিনি যদি মিজোরামের সীমানায় দিয়ে ঠেলার পক্ষে দেন, আমি তার বিরুদ্ধে, তাই না? ফলে আমাকে বহুত্ব দিয়েই দেখতে হবে। সুতরাং কোথাও একটা আমাদের বহুত্বের চেতনা এবং বাঙালিত্বকে, আমি বলছি একটা অসাম্প্রদায়িক বাঙালিত্বকে আমাদের প্রতিষ্ঠা করা দরকার। অসাম্প্রদায়িক বাঙালিত্বকে প্রতিষ্ঠা করতে না পারবে যেন আমরা এখান থেকে বেরোতে পারি। যে চিত্রভানু ভৌমিক, মানে আজকে বীরেন্দ্রলাল ভৌমিক যতটা আমার, আলীবক্স মজুমদারও ততটা আমার। হ্যাঁ, আমার আজকে সমিত রায় আমার যতটা আমার, আকবর হোসেন বরগুহ আমার ততটা আমার। হ্যাঁ, এই আমার মনুলক বরগুহ আমার, মুকুন্দ দেবনাথও আমার। এই জায়গাটা আসতে হবে। আমার সৈফুল মিয়ার গানও আমার যাদব সরকারের গানও আমার। হ্যাঁ, আমার মঙ্গলনাথের গানও আমার, সুলতানা বেগমের গানও আমার। এই সকলে আমার আমার তাপস শঙ্কর দেবও আমার আমার তাহেরাও আমার। এই আমি যতক্ষণ পর্যন্ত এই রবীন্দ্রনাথ আর নজরুলের মাঝখানে বেড়া তুলবো, সুনীল গাঙ্গুলি আর শামসুর মাঝখানে বেড়া তুলবো, আজকে রজনী চক্রবর্তী আর তাহেরা মাঝখানে বেড়া তুলবো, হ্যাঁ, আমি আলীবক্স মজুমদার আর বীরেন্দ্রলাল ভৌমিক আছে বেড়া তুলবো, কোনো বাঙালির লড়াই সফল হবে, এদিকেরও না ওদিকেরও না। এইটা আমি বহুত্ব ধ্বংস। আমাদের এই যে বহুত্বটা, মানে একটা জিনিস হচ্ছে কি, আমার সম্পদ করে আমার চিন্তা হবে, আমার বহুত্বটা আমার সম্পদ। হ্যাঁ, এই যে নন্দকিশোর সিংহ, সনৎ কৈরি, গৌরীশঙ্কর রায়, পরিতোষ পাল চৌধুরী, নিশীথ রঞ্জন দাস, এই যে মিলে যে ভাষা আন্দোলন, বহুত্বের ভাষা আন্দোলন, হ্যাঁ, এই বাংলাদেশ, এই হাইলাকান্দি আব্দুর রহমান চৌধুরী, এই সব মিলে একটা বহুত্ব, মৌলানা জলিল চৌধুরী ৭২-এর ভাষা আন্দোলন, এই সব মিলে কিন্তু আমাদের একটা সম্পদ। হ্যাঁ, আজকে এই সম্পদটাকে আমাদের হারাতে হবে। এই সম্পদকে ধরেই আমাদের সমস্ত সংকটের মোকাবিলা করতে হবে। আমরা যেন আত্মঘাতী বাঙালি না। একদম, মানে আমি কি বলবো, এত ভালো করে শুভদা বললেন কথাটা। আমারও এই কথাটাই বারবার মনে হয় যে আমরা এই বহুত্বের, যতদিন আমরা বহুত্বকে মেনে নেব ততদিন আমরা এই বরাক উপত্যকা বলুন, আসাম বলুন, গোটা দেশ বলুন, আমরা কিন্তু আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবো। আর একটা কথা বলি, আমরা যেদিন আজ থেকে কয়েক বছর আগে, অন্তত 2-3 বছর আগে হবে, একদিন 19 মের সময় 18ই মে আমরা মধুরগন্ধে গিয়েছিলাম একটা অনুষ্ঠান করতে, সমৃদ্ধ সাংস্কৃতিক মঞ্চ থেকে। এবং সেখানে গিয়ে আমরা কিছু তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের পেলাম যারা কিছুই জানে না, বোঝে না, তারা গান শুনে এগিয়ে এলো। এবং গান শুনে এগিয়ে এসে যখন তারা শুনলো, তখন তারা জিজ্ঞেস করলো, গল্পের মতো জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আমরা কেন এসেছি। জিজ্ঞেস করে তারা জানতে পারলে, আমি বলতে চাইবো যে তারা অবশ্যই মুসলমান সম্প্রদায়ের মানুষ, ওই এলাকায় তাদের বসবাস। এবং তারা তখন বললো, জানলো ব্যাপারটা, এবং জেনে 2-3 জন, 2টি ছেলে 2টি মেয়ে এরকম করে এগিয়ে এসে তারা বোঝার চেষ্টা করলো এবং তারা ব্যাপারটাকে আত্মস্থ করার চেষ্টা করলো। এবং সেখান থেকেই আমার কেন জানি মনে হলো যে এই যে বহুত্বে যাওয়ার ব্যাপারটা, তোমরা বলো, তোমরা স্বপ্ন দেখেছো, তোমরা অবনী বাড়ি আছো, গিয়েছো উদাত্ত পার্কে, সেই দায়িত্বটা কারুর না কারুর হাতে তো তুলে দিতে হবে। সেই প্রয়াসটা জারি থাকুক, আমার মনে হয় সেই প্রয়াসটা জারি থাকবে। এবং এই জন্যই বোধহয় ঈশান কথার এই ধরনের অনুষ্ঠান, আজকে শুভদার গান শোনা বা এই কথাগুলো শোনার মানেটাই হচ্ছে নতুন প্রজন্মের যারা এই অনুষ্ঠানটা শুনবেন, দেখবেন, তাদের মধ্যে যদি একটু হলেও এই কথাগুলো নাড়া দেয়, তাহলে আমার মনে হয় সেই বহুত্বকে আমরা টিকিয়ে রাখতে পারবো।